আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় আন্দোলনে ইসলামী দলগুলো। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব শেখ মোহাম্মদ ফজলে বারী মাসউদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয়ে আন্দোলনে ইসলামী দলগুলো, আজকে তিনটি রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলাফত মজলিস, তিনটি দলই আলাদা আলাদা সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলন করে 5টি দাবি জানিয়েছে। অবশ্য খেলাফত মজলিস আরেকটি বেশি দাবি করেছে, 6 দাবি তারা দিয়েছেন। কিন্তু জামায়াত এবং ইসলামী আন্দোলনের দাবি একই। মানে সেই দাবিগুলো আমি আলোচনায় যাওয়ার আগে দাবিগুলো একটু উল্লেখ করতে চাই। দাবিগুলো হলো জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করা, জাতীয় সংসদ নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন ও গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, শেষ নম্বরটি হচ্ছে স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। এই 5টি দাবি দুটি দলের অভিন্ন দাবি, 3টি দলেরই বলা যায় অভিন্ন দাবি। আপনার কাছে কি মনে হয় রিপন ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই, তাদের এই দাবিগুলো কি যৌক্তিক? ধন্যবাদ আপনাকে। এটা তো আপনার আমার দৃষ্টিতে কিছু যৌক্তিক হতে পারে, কিছু অযৌক্তিক হতে পারে। ওনার দৃষ্টিতে পুরোটাই যৌক্তিক হতে পারে, যেহেতু ওনারা ডেকেছেন। এটা তো সংগঠনের দৃষ্টিভঙ্গি থেকে বা সেই সংগঠনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের দৃষ্টিভঙ্গি থেকে, তাদের একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে যে সবই একমত হবে তা তো না। তাহলে যদি আমি সঠিক মনে করতাম তাহলে তো ওইখানে আমিও ওইটার সাথে যুক্ত হইতাম। জি, নাকি? অবশ্যই। আমি তো সিগনেটারি হওয়ার সুযোগ ছিল না যদি আমি সঠিক মনে করতাম। তো সেজন্য আমি তো ওখানে আমি তো যুক্ত হইনি। তো যেহেতু আমি যুক্ত হইনি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো যুক্ত হয়নি, তো তারা এটা সঠিক মনে করছে না। হিসাবটা তো এরকমই। জি, আপনাদের 5 দাবি আপনি মনে করছেন না? 5 দাবির সাথে কিছু দাবি তো যৌক্তিক হতেই পারে। বিশেষ করে আপনার বোঝে কি বিচারের কথা বললেন, তাই না? বিচার তো এটা সবাই চায়, বিচার হওয়া উচিত। বিচার হবে না কেন? যারা বাংলাদেশের হাজার হাজার লক্ষ কোটি টাকা যারা পাচার করে দিয়েছে, এবং আপনার ব্রিটেনের পত্রিকায়, তাদের টিভি চ্যানেল, তাদের মূলধারার পত্রিকাগুলোতে যখন এইগুলো প্রকাশ করছে, এটা তো খুব লজ্জার বিষয়। এই যে জনগণের সম্পদ, রাষ্ট্রের সম্পদ যারা লুণ্ঠন করে গেল, এই লুণ্ঠনকারীদের আপনার কি কাঠগড়ায় আনা উচিত না? যারা বাংলাদেশের নিরীহ 134টা শিশু মেরে ফেলল এই 16 বছরের আন্দোলনের মধ্যে, শুধু শেষ 36 দিনে 134টা শিশু, এরা তো কোনো দল করতো না। এই আন্দোলনের পরিক্রমার মধ্যেই তো 134টা শিশুর জীবন গিয়েছে। তো এই শিশু হত্যার দায় কি বিচার হওয়া উচিত না? এতগুলো মানুষকে আপনি পঙ্গু করে ফেললেন, প্রায় 20,000 মতো মানুষ পঙ্গু করে ফেললেন। কারোর 1 চোখ নাই, কারোর 2 চোখ নাই, কারোর 1 হাত নাই, কারোর 2 হাত নাই বা পা নাই, অর্থাৎ অঙ্গহানির ঘটনা ঘটেছে। এইটার বিচার হওয়া উচিত না? যারা ক্ষমতায় থেকে মানুষকে যারা গুম করেছে, বিরোধী পক্ষের লোকজনদেরকে যারা গুম করেছে, হত্যা করেছে, এবং আপনার আয়নাঘর, নানান ধরনের ঘর বানিয়ে যাদের উপর নির্যাতন করেছে, মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, তাদের কি বিচার হওয়া উচিত না? নিশ্চয়ই তাদের বিচার হওয়া উচিত। এবং বাংলাদেশের সরকারি প্রশাসনকে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন, মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন বলেন, গোয়েন্দা সংস্থাগুলোকে বলেন, যারা আপনার কি বলে বেপরোয়াভাবে যারা ব্যবহার করেছে, আমি বলছি যে পরোয়া করে ব্যবহার করার কোনো সুযোগ নেই, অর্থাৎ অপব্যবহার করেছে যারা, এদের কি বিচার হওয়া উচিত না? বিচার এই কারণে করতে হবে যাতে এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি যাতে বাংলাদেশে না হয়। জি, তো এটার সাথে তো আমি ভেরি মাচ একমত। জি, আমি নাগরিক হিসেবে তো আমি ভেরি মাচ একমত। জি। তো তারপরে আপনার যারা এই ঘটনাগুলোকে যারা এই ঘটনাগুলোর যারা পক্ষাবলম্বন করেছে, যারা ওই ঘটনাগুলোর সময়ে, এই ঘটনাগুলো যখন সংগঠিত হয়েছে তখন যারা সরকারের সহযোগী ছিল, যারা, এবং যাদের আশ্রয় তো না, প্রশ্রয়ে, সহযোগিতায়, পাশে থাকায়, বলেন পাশে আসছি, জি, তো এরকম পাশে থাকার কারণে এই যে শেখ হাসিনার সরকার এবং এইসব বাহিনীগুলো যে বেপরোয়া হয়ে উঠলো, এই লুণ্ঠনকারীরা বেপরোয়া উঠলো, যে কারণ এই সমস্ত
ওই মানে শেখ হাসিনার সহযোগী রাজনৈতিক দলগুলো তারা তাদের পাশে ছিল। তার ভণ্ড নির্বাচনকে যারা মানে অংশগ্রহণ করে যারা মানে সহযোগিতা করেছে, যখন রাজনৈতিক দল সব রাজনৈতিক দলগুলো যে সমস্ত নির্বাচনগুলো বয়কট করেছে, তখন শেখ হাসিনার মানে পাতানো খেলা মানে প্রহসনের খেলা নির্বাচনে মানে অংশগ্রহণ করে শেখ হাসিনার নির্বাচনকে যারা মানে অনুমোদন দিয়েছে, নির্বাচন প্রক্রিয়াকে জায়েজ করার চেষ্টা করছে, তাদের শাস্তি তো হওয়া উচিত। জি, তাদের নিষিদ্ধ উচিত। সেটি আমি জানি না যেন অন্যান্য রাজনৈতিক দলগুলো যখন অংশগ্রহণ নির্বাচন থেকে যখন বিরত ছিল, এমনকি তাদের দলও যদি অংশগ্রহণ করে থাকে ওই মুহূর্তে, তাদেরও তো বিচার হচ্ছে, তাদের কার্যক্রম নিষিদ্ধ হচ্ছে। আমি জানি না, সেটা উত্তরটা উনি দেবেন না। নিশ্চয়ই সব দলই আমরা দেখেছি যে কখনো কোন দল করেছে, কখনো কোন দল করেনি, সেরকম বিষয় আছে। একটাতে সামগ্রিকভাবে সকল দল অংশগ্রহণ করছে। যেমন মনে করেন আমরা এই যে 24-এর গণঅভ্যুত্থানে আমরা সবাই দলমত নির্বিশেষে এই দেশের আপামর জনগোষ্ঠী নিজেদের কর্তব্য জ্ঞান করে হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। এটা হচ্ছে সামগ্রিক। আবার দেখা গেল এই অংশগ্রহণের মধ্যে যারা দালালি করেছে, যারা হাসিনার পাশে থেকেছে, নেচেছে, কবিতা আবৃত্তি করেছে, গেয়েছে, তাই না, ওরা তো স্বৈরাচারের দোষর হবে। তো সুতরাং শেখ হাসিনার যখন সব রাজনৈতিক দলগুলো, প্রায় সকল রাজনৈতিক দলগুলো যখন নির্বাচন বয়কট করলো, সেই সময় কোনো রাজনৈতিক দল তো অংশগ্রহণ শেখ হাসিনার সাথে করেছে। সুতরাং তারাও তো সে পাপের ভাগ তো তাদেরও নিতে হবে। খালি জাতীয় পার্টি একলা নেবে কেন? বা ওই 14 দল জাতীয় পার্টির কথা বলেছে, সাথে তো 15-16 হইতে পারে। সেখানে আরেকটু যোগ করেছেন রিপন ভাই, যোগ করেছেন। আমি মাসুদ ভাইয়ের কাছে আসতে চাই। তিনি বেশ কিছু দাবির সঙ্গে একমত, আবার কিছু কিছু দাবির সঙ্গে একমত না। যেটি তিনি বললেন যে সেই দাবি যদি একমত হবে তাহলে তো একই হয়ে গেল। আপনার কাছে কি মনে করেন? তিনি একটি কথা বলেছেন, রিপন ভাই বলছিলেন যে শুধু জাতীয় পার্টি এবং 14 দল কেন, নির্বাচনে যারা অংশ নিয়েছে বা যারা তাদের দোষর ছিল, কাজ করেছে, তাদেরও একই বিচার হওয়া উচিত। মানে উল্টো তিনি স্বতন্ত্র হিসেবে নানাভাবেই তো উল্টো তিনি অন্য আরোদেরকে যোগ করার কথা বলেছেন। মাসুদ ভাই, এই ব্যাপারে আপনার বক্তব্য কি আসলে? ধন্যবাদ আপনাকে, রিপন ভাইকে ধন্যবাদ। অবশ্যই এই কথা ঠিকই। আমরা এখানে যে 5টি দাবি করেছি, দাবি 5টা কিন্তু স্পষ্ট। তো সেখানে একটা যে কথা নিয়ে শুরু করলেন বা শেষের যে কথাটা বললেন যে স্বৈরাচারের দোষর জাতীয় পার্টি, হ্যাঁ 5 নম্বর দাবি, যেটা স্বৈরাচারের দোষর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধকরণ। অবশ্যই এটাতে আমরা স্পষ্ট ভাষায় বলি যে ওই সময় যদি এরা সরকারকে সাপোর্ট না করত প্রত্যক্ষভাবে, এবং জিএম কাদের সাহেব ভারত থেকে ঘুরে এসে স্পষ্টতই বলল যে আমি সব বলবো না, ভারত যা বলতে বলবে তাই বলবো। তো এটা মানে কি? এর চাইতে তো আর ভারতের নির্লজ্জ গোলামি আর কিছু হতে পারে না। এবং তারা তো বিনা শর্তে তারা চলে গেলেন। তো এ জাতীয় যারা ছিল তাদের অবশ্যই বিচার হইতে হবে। এটা তো আমরা দাবি করি, দেশের মানুষ সকলেই একমত। তো সেক্ষেত্রে এটা সহ আরও যেগুলি দাবি আছে, তো আমার রিপন ভাই যদিও সবগুলোতে একমত নাও হইতে পারেন, যেটা বললেন যৌক্তিক, একমত হলে তো একসাথে কর্মসূচি ঘোষণাই করতে হয়। তো তবে আমরা যেটা মনে করি যে এখানে যে 5টা দাবি আজকে আমাদের আমির সংবাদ সম্মেলন করেছেন, উনি সংবাদ সম্মেলনে 5টা দাবিরই যৌক্তিকতা তুলে ধরেছেন। এবং যেমন ধরেন প্রথমে জুলাই সনদের ব্যাপারে তিনি স্পষ্টতই বলেছেন, জুলাই সনদের যদি আইনে ভিত্তি না হয় তাহলে কিন্তু বিপদে, যারা আমরা আন্দোলনে যাচ্ছি আমরাই যে বিপদে পড়বো তা কিন্তু না। আর একটু আপনাকে একটু পড়ি, ওই প্রথম প্রসঙ্গটি আমি শেষ করতে পারিনি, যে তিনি বলছেন যে আরো কিছু রাজনৈতিক বা যারা ওই সময় তাদেরকে নির্বাচনকে বৈধতা দিয়েছে, নির্বাচন করেছে, তাদেরও সেই একই অপরাধ। সেটা তো রিপন ভাই কোনো সুস্পষ্ট বললেন না অন্য কোন দল, তাদের কথা বললে আরো থাকলে অবশ্যই হবে। আমরা তো দেখছি আসলে আপনার দলও যদি অংশগ্রহণ, আমার দলও যদি করে থাকে হবে বিচার, কিন্তু আমার দল তো আর প্রত্যক্ষভাবে করে নাই। এবং আমার দল সবসময়, যেমন আমরা 18তে নির্বাচনে গিয়েছি সব দল মিলে, সবাই গিয়েছে, এবং 24-এ অন্যান্য রাজনৈতিক দল যায়নি, এই 14 দল এবং জাতীয় পার্টি ছাড়া আমরাও যাইনি। আগেও, অর্থাৎ এর আগে 2014 সালে নির্বাচনেও আমরা যাইনি। আপনার মধ্যে একটা মেয়র ইলেকশনে গেছিল, তাহলে কি 18 নির্বাচনটা ঠিক ছিল না? 18 নির্বাচন ঠিক ছিল না। 18 নির্বাচনে তো অনেক কাহিনী, সেগুলো তো সংক্ষিপ্ত সময়ে বলা। 18 নির্বাচন ঠিক ছিল না। 18 নির্বাচন তো দিনের ভোট রাতেই হয়ে গেল, কিন্তু ওই নির্বাচনে বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দল অংশ নিয়েছিল। এই কারণে আমি যদি ওনারটা একটু প্রশ্নটা করেছেন, সেটা হচ্ছে যে আমি আপনার কথাই বলতে চাই, সেটা হলো যে
শেখ হাসিনা একটা প্রশ্ন তুলতো যে আমি তার যদি বিরোধী দল যদি নির্বাচনে অংশ না নেয় তাহলে ফেয়ার হবে কি হবে না এটা কেমনে প্রমাণ হবে। 14তে তো আমরা নির্বাচন বয়কট করলাম, মানে প্রধান রাজনৈতিক দলগুলো আমরা নির্বাচনে বয়কট করলাম। তখন শেখ হাসিনা এটা বলতো ওনারা একটু অংশগ্রহণ করে দেখতো যে আমি কতটা ফেয়ার দিতে পারি। তো তখন বিদেশিরাও বলল, দেশের বুদ্ধিজীবীরাও বললো, নানা সম্প্রদায় বলল যে আপনারা অ্যাটলিস্ট অংশগ্রহণ করেন, করে দেখেন মানে তুমি কেমন চরিত্রবান, তোমার সাথে লেনদেন করে বুঝি নাকি, লেনদেন না করলে তো বোঝা যায় না। তো আমরা তখন আমরা হাসিনার সাথে যেটা করলাম, আমরা তার অধীনে জানি সে অনির্বাচিত সরকার, জানি সে বেআইনি সরকার, মানে স্বৈরাচারী সরকার জানি, তথাপিও তার অধীনে আমরা নির্বাচনে সকল দলগুলো অংশগ্রহণ করলাম এই কারণে যে সে যে মানে বলে যে ফেয়ার নির্বাচন দেব, তার ফেয়ারটা দেখি কি হয়, তার ফেয়ারটা কেমন ফেয়ার সেটা দেখে। তারপর তো উনি এমন ফেয়ার দেখাইলো যে দিনের বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে দিনের বেলার ভোট রাতে হয় না, উনি সেটা করে দেখাই। রিপন ভাই আবার আপনার কাছে সেটাই আসলে ওই সময় আরো বেশ কিছু কারণ ছিল এবং আমাদের কাছেও যে খুব বেশি মানে আমরা তার প্রতি আস্থা রাখতে পারছিলাম বিষয়টা এরকমও না। তখন আমরা দেখলাম যে বিএনপি সহ অন্যান্য দলগুলো আস্থা রাখতেছে এবং শেখ হাসিনা কিন্তু বলল যে আমার উপরে আস্থা রাখেন, আমি একটা ভালো ভোট করব, এ জাতীয় কথা বলেছে। আমরা তখন প্রতিবাদ করেছি, ওনার উপরে আস্থা বিশ্বাস রাখা যায় না। তো এরপরেও অন্যান্য রাজনৈতিক দল গিয়েছে, আমরাও কিছু যৌক্তিকতা আর আলোকে আমরা গিয়েছি। এছাড়া তো আমরা আর কোনো জাতীয় নির্বাচনে হাসিনার অধীনে আমরা যাইনি। আমার ভাই যেটা বলতেছিলেন যে আমরা কিছু সিটি কর্পোরেশনে গিয়েছি, এটা সব দল গিয়েছে, বিএনপিও গিয়েছে, আমরাও গিয়েছি। গেছেন না মানে আমি নির্বাচন করছি না, আমি ঢাকা উত্তরে সিটি কর্পোরেশন নির্বাচন, মেয়র ইলেকশন করেছি দুইবারই তো আমার সাথে তাবিদাওয়াল ছিলেন। দক্ষিণে তো ইশরাক আন্দোলন করলেন মেয়রের চেয়ার পাওয়ার জন্য, তো ইলেকশন না করলে কিভাবে করেছেন? সব জায়গায় করেছে। আমার কাছে একেবারে সুস্পষ্ট লিখিত, আপনি এখনই সার্চ দেন নির্বাচন কমিশনে, ইসির ওয়েবসাইটে আপনি পাবেন 26টা মানে সিটি কর্পোরেশনে আপনাদের আমির সাহেব বাকি যদি ওরা নির্বাচন করেছে। বরিশালে কি আমাদের কোনো প্রার্থী ছিল? না, বরিশাল তো আপনি একদম লাস্ট মোমেন্ট, একদম লাস্ট, সেটার কথাই বলতে। না এমন কি হবে নাকি বিএনপি যদি না বিএনপি যদি এদিকে যায় আমাদেরকেও সেখানে যেতে হবে, বিএনপি বামে গেলে আমাদেরকেও বামে যেতে হবে, তাহলে আমরা একদল হয়ে যেতাম। হ্যাঁ রাইট, ওই কথাটাই বলতে। কিন্তু বিএনপি আমাদের সাথে আমাদের চাইতে আরো বেশি কিন্তু সরকারের ভাগ নিয়েছে। আমরা 18 নির্বাচনে গেলেও আমরা কিন্তু অনেক শর্ত সাপেক্ষে গিয়েছে, আমরা কিন্তু গণভবনে যাইনি, কিন্তু এটা মাথায় রাখবেন, সব রিপোর্ট আছে। বিএনপি কিন্তু গণভবনে গিয়ে সেখানে কিন্তু তারা গিয়ে তারপরে করে আসছে। এরপরে আমরা নির্বাচনটা কিন্তু দুপুরবেলায়, আমি শেষ করি কথাটা, আমরা কিন্তু দুপুরবেলায় বয়কট করেছি। দুপুরবেলা আমরা যখন দেখলাম যে না হচ্ছে না এবং ভোট আগে হয়ে গেছে, আমরা দুপুরবেলায় প্রত্যাখ্যান করেছি। বিএনপি কি করলো, তাদের 6 জন এমপিকে 2022 সাল পর্যন্ত হালুয়া রুটির ভাগ নিল তারা, এমনকি তারা প্লট পর্যন্ত পাওয়ার জন্য আবেদন করছে, যা এখন অনলাইনে ভেসে বেড়াচ্ছে। তো কাজে ওই ব্লেমের ওখানে যাইয়েন না, তাতে বিএনপিও যে বাঁচতে পারবে খুব বেশি তা না, কিন্তু ব্লেমের ওখানে দরকার নেই। আমরা চাই হলো, আমরা বলেছি যে তাদের যারা দোষর, প্রত্যক্ষ দোষর যারা, তাদের বিচার করতে হবে। এবং এটা দোষর আমরা এজন্যই বলছি যে যদি 14তে যদি জাতীয় পার্টি তাদেরকে পূর্ণ সমর্থন না জানাইতো, তাহলে কিন্তু এটা ইন্টারন্যাশনালি দেশে কোনোভাবেই এটা অ্যাকসেপ্টেবল হতো না, 18তেও না, কোনো সময় হইতো না। তো সেজন্যই আমরা দেখছি 18 দল, এই 14 দল এবং জাতীয় পার্টি তারা একদম প্রত্যক্ষভাবে তাদের সাথে জড়িত ছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের সুবিধা নেওয়া সামান্যতম ন্যূনতম, এটা কখনোই ইসলামী আন্দোলনের ব্যাপারে কেউ বলতে পারে। হাওয়াই কথা তো অনেক কিছু বলা যায়, সেটাও বলা যেতে পারে, কিন্তু দালিলিক একটা প্রমাণও কিন্তু কেউ কোনোদিন দিতে পারবে না। এটা আমি চ্যালেঞ্জ করে গেলাম মিডিয়ার সামনে। জি, রিপন ভাই একটি প্রশ্ন আপনাকে করছিলেন, আপনি যখন কথা বলছিলেন গণভবনে কি করেছিলেন, আপনি আবার বলছিলেন যে হালুয়া রুটি বিএনপিও খেয়েছে। রিপন ভাই উনি বলছেন যে হ্যাঁ, 18 নির্বাচন সমস্ত রাজনৈতিক দলগুলোর গৃহীত সিদ্ধান্ত ছিল। অফকোর্স সেই সিদ্ধান্ত নিয়ে আমরা নির্বাচনে অংশ নিয়েছি, আমরা নিয়েছি, সবাই নিয়েছে। এবং আমরা এটা ঠিক যে আমরা সেই নির্বাচনে আমাদেরকে যে 6টি আসন দেয়া হলো, সে আসন আমরা গ্রহণ করে আমাদের লোকেরা পার্লামেন্টে অবস্থান নিয়েছেন আনডাউটেডলি। আপনি যদি পার্লামেন্টারি ডেমোক্রেসি যদি আপনি মানে ফলো করতে চান, তাহলে আপনাকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, আপনার মানে সরকারের স্বৈরচারিতা, দ্বিচারিতা, অন্যায়গুলোকে এক্সপোজ করে দিতে হবে।
ওইটা আমাদের আমরা আমরা যেটা পারতাম যে আমরা মানে কিন্তু প্রতীকীভাবে আমাদের পার্টির মহাসচিব তিনি কিন্তু নির্বাচিত হওয়া সত্ত্বেও তিনি শপথ গ্রহণ করেননি। দ্যাট ওয়াজ এ কাইন্ড অফ প্রোটেস্ট, ইট ওয়াজ এ বিগ প্রোটেস্ট, বিকজ একটা পার্টির দ্বিতীয় মানে সর্বোচ্চ নেতা ভার্চুয়ালি তিনি যখন শপথ নেন না, সেটা তার মানে সেই নির্বাচনের ফলাফলকে ভার্চুয়ালি ডিক্লাইন করা, ইগনোর করা, তাই না? এবং তারপরে কিন্তু আমাদের আন্দোলন সংগ্রাম ঠিকই ছিল, কিন্তু উনি যেটা বলেছেন তারপর আমরা গণভবনে গিয়েছি শুরুতে ওই ভোটের পুরো আগে, শুরুতেই না, ভোটের আগে কোনো শুরুতেই না, গিয়েছেন no। আপনারা। আপনি গণভবনে সব দল ডেকেছিল, ইসলামী আন্দোলনই কেবল যায় নাই। আপনাকে বলি সব দল কে ডেকেছিল? এই শেখ হাসিনা ডেকেছিল। শেখ হাসিনা ডাকে বিএনপি কখনই গিয়েছে, আপনি রিপোর্ট খুলে দেখেন, অনলাইন সার্চ দিয়ে দেখেন। অনলাইন তো ভাই আমি সবসময় তো অনলাইনেই থাকি, আমি তো নিজে আমি আপনাকে ডেটটাও দিতে পারবো, সার্চ করে আমি বলতে পারবো। বঙ্গভবনের প্রেসিডেন্টের কাছে তো সব দলই যায়, তখন আপনারা গিয়েছেন। আচ্ছা কেন যাবে সেটা, গণভবনে কেন যাবে, ফর হোয়াট? ওই যে ভোট আমি ভালো করব, তার সাথে কন্ট্রাক্ট করতে। সেটা তো ভোটের আগে, তো সেটা ভোটের পরে না, ভোটের আগে সেটা ভোটের আগেই বলছি। ভোটের আগে তো আপনাকে যেতে হবে। আপনি একটা ডাকাত থাকলে সেই ডাকাতকে তো আপনার ঘর থেকে বাইরে করার জন্য ইউ উইল হ্যাভ টু গিভ দেম অপশন, যে তুমি পুলিশ বলো না বেরো, সারেন্ডার করো, নাহলে কিন্তু তোমার আমরা মানে পাকড়াও করব, গুলি করব। তো আপনি তো ডাকাত ঘরে ঢুকলে তার সাথেও তো আপনার নেগোশিয়েট করতে হয়। তো আপনি শেখ হাসিনা সরকার যেভাবে ক্ষমতা আঁকড়ে ছিল তার সাথে আপনার নেগোশিয়েট তো করতেই হবে। আপনাকে তো বলতে হবে যে দিজ আর দ্য ডিমান্ডস, তুমি ইমিডিয়েটলি ভালো নির্বাচন দাও, অথবা এই করো, অথবা তুমি ক্ষমতা থেকে। আপনি 4 নম্বর এবং 5 নম্বর বলে দিই, উনি যে নেগোশিয়েট করতে হবে বললেন, তো এই নেগোশিয়েট করতে হবে এটা তো আমরা ব্লেম দিচ্ছি না। নেগোশিয়েট করতে হবে এটা তো ভালো কথা, আপনি যেতে পারেন, কিন্তু আমরা অতটুকু আস্থাও হাসিনার প্রতি রাখি নাই, ওনারা যতটুকু রেখেছেন। তো তারপরেও তো আমরা এটাকে ব্লেম দেই না। কিন্তু ভাই যে একটু আগে ওই ভাই যে একটু করে একটু বলে দিয়ে গেলেন, একটু গুড় লাগাই দিয়ে গেলেন যে ইসলামী আন্দোলন গেছে, এটাকে আমরা এই ব্লেমের রাজনীতিটা আমরা অপছন্দ করছি, এটা যথার্থ নয়। আমি আপনাকে দেখাইতে পারবো ডে বাই ডে 26টা বড় বড় সিটি কর্পোরেশন নির্বাচনে ওনারা গিয়েছেন, মেয়র হয়েছেন, দায়িত্ব পালন করেছেন। তাহলে ইসলামী আন্দোলন ইলেকশনে গেলে দোষটা কোথায়? দোষ তো নাই, হাতের সে তো সবাই গেছে, এটা যেখানে সবাই যায় সেখানে তো কোনো দোষ নাই, সেটা তো কালেকটিভ ডিসিশন। ভাই আপনার কাছে আবার আরেকটি দোষ হবে কেন? আমি গেছি স্বৈরাচারের দোষর হিসেবে জাতীয় পার্টি এবং 14 দলের রাজনীতি নিষিদ্ধ করার কথা বলেছেন, তার আজকে 2টো দলই, আজকে 3টে দলই একই কথা বলেছেন। আপনি কি তাই মনে করেন? বিএনপি কি তাই মনে করে যে আসলে বাকি দলগুলো যদি তাই মনে করতো, আমি আপনাকে বলি যে আই ডোন্ট নো এক্স্যাক্টলি আমার পার্টির পজিশন কি, আমি জানি না। আমি মানি কিন্তু পার্টি না, মনে রাখতে হবে, ব্যক্তি কখনোই পার্টি না, পার্টি একটা প্রতিষ্ঠান। তো এই ব্যাপারে ওনারা ওনাদের কর্মসূচি ঘোষণা করে। বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দল কতগুলো? এক্সাক্ট সংখ্যাটা আমি বলতে আনুমানিক 32টা দলকে তো ওখানে ডেকেছি, না আরো অনেক বেশি, না 32টা আমরা ওখানে 32টা যদি দেখি আমরা, 32টার মধ্যে 3টি রাজনৈতিক দল এই কর্মসূচি মানে বলেছে বা দাবি তুলেছে। বাকিরা যদি একমত পোষণ করে, বাকিরা তো ওনাদেরকে সমর্থন দিতেই পারে, তাই না? এটা তো কোনো মানে ইয়ে না, সেটা আপনি ইউ হ্যাভ টু ওয়েট ফর দেয়ার মানে সাপোর্ট, এটা তার জন্য অপেক্ষা করতে হবে। আজকেই তো আপনি মানে বলার জন্য উপযুক্ত সময় না। ইভেন আমরা প্রত্যেকে দেখেছিলাম যে এবি পার্টি, এনসিপি সব সহ মানে 5 দল গতকালকে নিউজ এটাই ছিল, কিন্তু সেখানে দেখা গেল তাদের সহযোগী 2টো দলও মানে মানে ফাইনালি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, রাইট? এটা তো মানে একটা প্রক্রিয়ার ব্যাপার। আরেকটা বিষয় হচ্ছে যে কি বলেছেন আপনি, কি পিআর কি বললেন? পিআর পদ্ধতিতে নির্বাচন, মানে পিআর মিন্স আপনার মানে আপনার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, তাই না? প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ সংখ্যানুপাতে ভোট। এটা তো বাংলাদেশের চলতি যে সংবিধান আছে, এই সংবিধান অনুযায়ী এটা সম্ভব না। এটা রাষ্ট্রপতির অধ্যাদেশ দিয়ে সম্ভব না, বিশেষ মানে ক্ষমতা দিয়ে করলে সেটা সম্ভব না। বিকজ এটা সংবিধানে ক্যাটেগরিক্যালি মৌলিক ইসের মধ্যে আছে, সেটা হচ্ছে জনগণ তার ইচ্ছা অনুযায়ী তার প্রতিনিধি নির্বাচন করবে, অর্থাৎ তার ইন্ডিভিজুয়াল প্রতিনিধি নির্বাচন করবে। আনলেস অ্যান্ড আনটিল ইউ ডোন্ট স্ক্র্যাপ দ্য কারেন্ট কনস্টিটিউশন, বর্তমান সংবিধানকে যতক্ষণ পর্যন্ত আপনি বাতিল না করবেন, এই সংবিধানের আওতায় আপনি পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যাপারে আপনি ভাবতে পারবেন না। এক কারণ হচ্ছে যে বর্তমান যে উপদেষ্টা পরিষদ এবং এই উপদেষ্টা পরিষদের প্রধান যিনি, তিনি 2024 সালের 8ই আগস্ট তারা রাষ্ট্রপতির কাছে যে শপথ নিয়েছেন, সেই শপথটি হচ্ছে তারা এই সংবিধানটাকে তারা আফোল্ড করবেন, এই সংবিধানটাকে সুরক্ষা দেবেন,
এই সংবিধানকে তারা সংরক্ষণ করবেন। মন্ত্রী মানে ইকুইভ্যালেন্ট উপদেষ্টা, জি, প্রধান উপদেষ্টা মানে প্রধানমন্ত্রী সমমর্যাদা, তাদেরকে দুটো শপথ নিতে, যেমন একটা গোপনীয়তা শপথও নিতে হয়। তো এখন কথা হচ্ছে কি, যেহেতু তারা যারা সংবিধান মানে সংবিধানের বর্তমান সংবিধান তাকে যারা আফোর্ড করার শপথ নিয়েছেন, সুরক্ষা দেওয়ার শপথ নিয়েছেন, সংরক্ষণ করার শপথ নিয়েছেন, আমি আই এম নট এ প্র্যাকটিসিং লয়ার। আমি ক্ষুদ্র মাঝে মধ্যে আমার ইন্টারেস্ট থেকে আইন পড়ালো, কিন্তু আমি জানি না যে এই বর্তমান এই বিধি ব্যবস্থার মধ্যে, এই সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে বাংলাদেশে আপনার মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এর কোনো সুযোগ আছে কিনা গেল এক। দ্বিতীয়ত ওনাদের যারা পৃথক পৃথক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে যারা পাঁচ দফা না, জামাতও কি 5 দফা? জি, জামায়াত ইসলামী আন্দোলন এবং খেলাফত মজলিসের 6 এক দফা বেশি আছে, ঠিক আছে। তো জামাত ইসলামের কথা যদি ধরি, জামাত ইসলামের আমি ঢাকা শহরে ঘুরি সাংগঠনিক কাজে, আমার অন্যান্য বেশ কিছু জেলায় আমি সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত, তো অনেকগুলো জেলায় তো আমার সফর করতে হয়। আমি মোস্ট অফ দ্য মানে ডিস্ট্রিক্টসে যখন আমি সফরে যাই, তখন প্রায়ই নির্বাচনী এলাকাগুলোতে মানে বিভিন্ন জেলা নির্বাচনী এলাকাগুলোতে পার্টিকুলারলি আমি জামাত ইসলামের ক্যান্ডিডেটদের পোস্টার দেখি, বিলবোর্ড দেখি। ঢাকায় তো অসংখ্য বিলবোর্ড আছে, অমুক আসনে জামাত ইসলাম মনোনীত অমুক আসন, মানে আসন নম্বরটা থাকে। তো ধরেন ঢাকা 32, আমি একটু ইচ্ছা করে 32 বললাম, 32 নম্বর কোনো আসন নাই, যাতে কেউ যাতে মনে না করে, কেউ যাতে মনে না করে আমি মানে তার উদ্দেশ্যে বলছি, এই জন্য বললাম 32 বা 34। ধরেন ঢাকা 34 আসনে মিস্টার খবির উদ্দিনকে মানে আপনাদের সমর্থন জানাবেন, ধানের কি বলে দুঃখিত মানে দাঁড়িপাল্লায় ভোট দিন, এই ধরনের বিলবোর্ড তো আছে। তো পিয়ারের সাথে তো খবিরউদ্দিন সাহেবের ঢাকা 34 আসন বা ফরিদপুর 3 আসন বা ওইরকম আসনে ভোট দেওয়ার এই পোস্টার ছাপানো, পোস্টার লাগানো, বিলবোর্ড দেওয়া, এটা একেবারেই সাংঘর্ষিক। আমি যদি পিয়ার সিস্টেমটাকে আফোর্ড করি চাই, সেক্ষেত্রে একটু আমি যদি পিয়ার সিস্টেমকে আফোর্ড করি, তাহলে আই ক্যানট নমিনেট এনি ইন্ডিভিজুয়াল। আমি কোনো ইন্ডিভিজুয়ালকে নমিনেট করতে পারি না, একদম ক্লিয়ার। একদিক দিয়ে আমি মানে নমিনেটও করতেছি ইন্ডিভিজুয়ালকে, অর্থাৎ প্রচলিত সংবিধানের মানে প্রচলিত ব্যবস্থায় বর্তমান সংবিধানের আলোকে আওতায় আমি XYZকে মনোনীত করতেছি। অন দ্য আদার হ্যান্ড আমি বলতেছি ইহা ছাড়া ইহা হইবে না। জি, কিন্তু তারা বলছেন যে সংবিধান পরিবর্তন করার কথা বলছেন। সংবিধান যদি আপনার পরিবর্তন করতে, সেটার তো একমাত্র মিনস এন্ড ওয়েজ হচ্ছে আপনার একটা পার্লামেন্ট। জি, একটা পার্লামেন্ট ইলেকশন ছাড়া, মানে আপনি মেম্বারদের মানে পার্লামেন্ট মেম্বারদের ভোট ছাড়া আপনি কি করে সংবিধানের পরিবর্তন করবেন? একটা মাত্র পথ আছে, এটা ফালাই দেওয়া। জি, আমাকে বিরতিতে যেতে হচ্ছে কিনা। জি, রিপন ভাই, আমি আবারও আসবে এই পর্যায়ে, আমাকে বিরতিতে যেতে হচ্ছে, আমি আবারও আসছি। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবে 21 রাতে, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব শেখ মোহাম্মদ ফজলে বারী মাসুদ। বিরতিতে যাবার আগে রিপন ভাই বেশ কিছু কথা বলছিলেন, যে সংবিধান নিয়ে কথা বলছিলেন, যে সংবিধান পিয়ার পদ্ধতি নিয়ে কথা বলছিলেন, কিন্তু আপনারা বলছেন যে জাতীয় সনদের ভিত্তিতে হতে এবং পিয়ার পদ্ধতি হতে হবে। কিন্তু এখানে আমরা সেই একই অবস্থা কিন্তু দেখছি, যে বিএনপির অবস্থান যেটি ছিল সেই অবস্থান, যে পিয়ার কোনোভাবে সাংবিধানিক অবস্থান। তিনি বলছেন সংবিধান, কিন্তু আপনারা বলছেন যে প্রয়োজনীয় সংবিধান পরিবর্তন করার কথা বলছেন। আমি সংবিধান যদি পরিবর্তন, আমি ওনাকে একটু সাপোর্ট করতে, যদি সংবিধান পরিবর্তন করে যদি সবাই একমত হতে পারে, কিন্তু সেটার পদ্ধতিটা কি সেটা তো যারা দাবি তো সেটা বলতে হবে। সেটি নির্বাচনের আগে বা নির্বাচনের পরে হবে, সেই নির্বাচনের আগে তো সম্ভব না সেটা। জি, সেটি বিএনপির পক্ষে বলছেন, কিন্তু তারা বলছেন একটি বিশেষ সংবিধান করতে হবে। জানতে চাই, জি, এটি আপনার কাছ থেকে জানতে চাই। বিষয় হলো কি, আমরা এই যে জুলাই আন্দোলন হয়েছে, এটা আগে মাথায় রাখতে হবে। জুলাই আন্দোলনটা কোনো নিছক কেবল নির্বাচনের জন্যই হয় নাই।
জুলাই আন্দোলনটা নিছক একটা ক্ষমতার চেয়ারের পরিবর্তনের জন্য হয় নাই। সত্য, জুলাই আন্দোলনটা আসলে আমরা সকলে মিলেই করেছি। বিএনপি বলেন, জামাত বলেন, ইসলামী আন্দোলন বলেন, আরো স্টেক হোল্ডার অনেকে ছিল, সমগ্র জাতি, একেবারে দল মত নির্বিশেষে, এক্সেপ্ট ফ্যাসিস্ট এরা বাদে। তো এটার যে একটা টার্গেট, এটার যে লক্ষ্য, আমরা আলটিমেটলি সেই জায়গাটাতে কিন্তু যেতে চাই। আমরা বিগত 54 বছরের রাজনীতিতে কোনোভাবেই যেতে চাই না, এটা হলো বাস্তবতা। এখন সংবিধানটা কি? সংবিধানটা আপনি সমস্ত সংবিধানের শুরুতে লেখা দেখবেন কি বলে, উইল অফ দ্য পিপল। প্রত্যেকটা আমাদের সংবিধানের প্রস্তাবনায়ও লেখা আছে উইল অফ দ্য পিপল অফ বাংলাদেশ। আমাদের শুরুতেই লেখা, প্রস্তাবনাতেও কিন্তু আছে। আপনি জাতিসংঘের কথা আমি বলি তো, সবটাই কিন্তু এটা সংবিধান হলো, তাকেই বলা হয়। এখন বিষয়টা হলো যে আমরা এই সরকার আসার পরে আমরা যদি কোনো জায়গায় আমার মতের সাথে যে জায়গায়, সে জায়গায় আমি সংবিধান ছাড়াও করতে পারি, যে জায়গাটাতে আমার মতের সাথে দ্বিমত, সেই জায়গায় সংবিধানকে দাঁড় করিয়ে দিলাম প্রতিবন্ধকতা হিসাবে, তাহলে তো হবে না। আমি কিন্তু বিএনপির সাথে ঝগড়া বিবাদে যাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি, আমরা সকলে মিলেই কিন্তু, শেষ করি, আমরা কিন্তু ওই যে ঐক্যমত্য কমিশন সবাই কিন্তু আমরা বসেছি একসাথে। বসেছি কেন? যে আমরা দেশটাকে সুন্দর করতে চাই। এখন বিষয়টা হলো, আমরা দেখছি কোনো জায়গায় যে অধিকাংশ ক্ষেত্রেই, যে ধরেন আমার যে জায়গায় দ্বিমত, সেই জায়গাটা থেকে আমরা সংবিধানটা অনেক বড় করে মানুষের সামনে প্লেস করতেছি। আর যে জায়গায় আমার মতের সাথে মিলে যাচ্ছে না, বা অর্থাৎ আমার সাথে মিলে যাচ্ছে, সে জায়গায় সংবিধান কোনো ব্যাপার না। একটু উদাহরণ দেন না। আমি অসংখ্য উদাহরণ দিতে পারবো, অসংখ্য। আমাদের এই যে সরকার, আমাদের এই যে সরকার, আমি যদি বলি ঐক্যমত্য, আমি বলছি আপনার কাউন্টার পার্ট, আমি আপনার আমরা সবাই ফ্যাসিস্টের বিরুদ্ধে। আমাকে একটু বুঝাই বলে, মানে আমি তো দলকে রিপ্রেজেন্ট করি, আমার দলকে এরকম সুবিধা অনুযায়ী সংবিধান, অসুবিধা অনুযায়ী ডক্ট্রিন অফ নেসেসিটি বলতেছে কিনা, আমার একটু উদাহরণ দেন। আমি অসংখ্য দিতে পারবো। আমি 1 নম্বরে আমার দলের বেলায় দেন। আপনার দল, আমি সব দলের বেলায় দিচ্ছি। আচ্ছা, আমরা যে ঐক্যমত্য কমিশনে বসে আমরা অনেক কিছু করতেছি, এটা কোন সংবিধানে আছে? আমরা যে সকলে মিলে আমরা যে অভ্যুত্থানের পরে গিয়া যে 3 দিন পর্যন্ত কোনো সংবিধান ছিল না দেশে, রাষ্ট্র ছিল না, কিছুই ছিল না এখানে, এটা কোন সংবিধানের অধীনে ছিল? আমরা সকলে মিলে রাষ্ট্রপতির কাছে আমাদেরকে চিফ আর্মি নিয়ে গেলেন, এটা কোন সংবিধানে আছে? ওখানে গিয়া শপথ নিলাম, কিসের ভিত্তিতে নিলাম? এরপরে যে আমরা বলতেছি আমাদের সংবিধানে আছে হলো 90 দিনের মধ্যে ইলেকশন দিতে হবে। আপনি এখন কোন সংবিধানের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনে দিচ্ছেন? বিএনপি তো মেনে নিচ্ছে, বিএনপি তো বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। আচ্ছা, ফেব্রুয়ারিতে যে আপনি নির্বাচন চাচ্ছেন, কোন সংবিধানের কোন আইনের ভিত্তিতে আছে দেখান, পারবেন না। আমরা বরঞ্চ আপনি যদি সংবিধান দেখান, তাহলে তো আপনাকে 2024-এ নির্বাচন হয়েছে, আপনার 5 বছর ওয়েট করতে হবে, এখন কেন নির্বাচন চান? তো এটাই তো, এরকম হাজারও আছে, একটা দুইটা না, আপনি যতগুলি বলবেন দেখবেন বর্তমান সময়টা। আমার কথা হলো, ওই যে একজনেও বলেছে যে এই সরকার যখন হাসিনা চলে গেছে, আসলে সে সংবিধানটাকে নিয়েই চলে গেছে, কারণ তার যাওয়াটাও কোনো সংবিধানে লেখা নাই। তার যে একেবারে 14 গোষ্ঠী শুদ্ধ সব পালাইয়া যাবে, মন্ত্রী পরিষদ সব কিছু, কোনো সংবিধানে তো এগুলি নাই। কাজে এখন তো আমরা সংবিধানের মধ্যে আছি পুরোপুরি, এটাও বলা যাচ্ছে না, সংবিধান থেকে বেরোয় গেছি তাও বলা যাচ্ছে না। হ্যাঁ, আমরা এখন অনেক কাজগুলো করছি, যেগুলি করছি যে যেহেতু আমাদের এখন জুলাই অভ্যুত্থান হয়েছে, অসংখ্য মানুষের রক্তের বিনিময়, যেটা ভাইও বললেন, আমরা সকলেই জানি। এরপরে আমরা সে আগের বন্দোবস্তে কোনোভাবেই ফেরত যেন না যাই। সেটা যেতে হলে, যদি না যাওয়ার আমাদের টার্গেটটা থাকে, আপনাকে ওই পুরান সংবিধানের দোহাই দিয়ে সব কিছু আপনি করতে পারবেন না। শেখ হাসিনা যা করেছে, দিনের ভোট রাতে করেছে সংবিধানের দোহাই দিয়ে। সে কিন্তু পার্লামেন্টে ছিল সংবিধানের দোহাই দিয়ে। 14তে ইলেকশন করেছে, সেও বলেছে এখন যদি আমি একটা ইলেকশন না করি তাহলে সংবিধান রক্ষা হচ্ছে না, আপনারা আমাকে সংবিধান নির্বাচন করেই যেতে হচ্ছে। কাজে সংবিধানটা হলো উইল অফ দ্য নেশন যদি আপনি বলেন, তাহলে আপনাকে অবশ্যই আপনি পুঁথিগত সংবিধানের এই ধারা বলে আপনি আটকাই দিতে পারবেন না। তো সেজন্য আমরা বলেছি পিআর সিস্টেমটাকে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। পিআর সিস্টেমের জন্য আপনি গণভোট দেন, পিআর সিস্টেমের জন্য ওখানে আরেকটা কথা আমি বলে যাই, দেখেন আমাদেরকে যে এই ঐক্যমত্য কমিশন থেকে প্রথম যে কমিশনের যে প্রস্তাবনাগুলি পেশ করা হলো, সেইখানে কিন্তু আপনার এগুলি বলা আছে যে আমরা এখন বাস্তবায়ন চাই, নির্বাচনের পরে বাস্তবায়ন চাই, গণভোটের মাধ্যমে চাই, রাষ্ট্র অধ্যাদেশের মাধ্যমে চাই, বলছে না?
আচ্ছা যদি বলেন এই যে জিনিসগুলি আমাদেরকে 5-6টা দিল, টিকমার্ক দিয়ে দিলাম আমরা, এখন আমি যদি বলি যে এখন আপনি এসে বলতেছেন জুলাই সনদের আইনে ভিত্তি করতে হলে ইলেকটেড গভর্নমেন্টের 1 বছর পরে 2 বছরের মধ্যে করতে হবে। আচ্ছা তা যদি বলেন তাহলে আপনি ওই যে 5টা জায়গায় টিকমার্ক দেওয়ার জন্য আপনি দিলেন কেন? তাহলে কি আপনি ওইটাকে আইনের বাইরে থেকে দিয়েছেন? আপনি আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য দিয়েছেন? তাহলে আপনি ওগুলো টিকমার্কের জন্য দিতেন, আপনি বলে দিতেন যে আপনার কি কি টিকমার্ক দেয় নাই। আমি বলি আপনি টিকমার্ক দেন, আমি তো টিকমার্ক দেই নাই। আমি শেষ করি তো ওইখানে যে আপনি টিকমার্কের জন্য, আমি সরকারকেই বলছি, সরকারি তো ঐক্যমত্য কমিশন থেকে আমাদেরকে দিয়েছে, তখন বলেছে আপনি গণভোটের মাধ্যমে চান, এটার মাধ্যমে, সবগুলি প্রত্যেকটা অপশনে কিন্তু এই 4-5টা অপশন দেওয়া হয়েছে। এখন এসে সমস্ত কাজ হয়ে গেল, এতদিন আমরা চেষ্টা করলাম, শ্রম দিলাম, সময় দিলাম, মেধা খাটাইলাম, এখন এসে বলতেছেন যে না এখন আর জুলাই সনদটা এখন এভাবে হবে না, এটা করতে হলে ইলেকটেড গভর্নমেন্ট এসে এরপরে 1 বছর 2 বছর পরেও করতে হবে। তাহলে আগে কি আপনি ধোঁকা দিয়েছেন আমাদেরকে? আপনি কেন আগে এগুলি দিলেন? আপনি আগেই বলে দিতেন যে এটা এই কয়টা জিনিস আমরা এখন করতে পারবো, এই কয়টা জিনিসের ক্ষেত্রে আমাদের কোনো অপশন নাই, আমরা ইলেকটেড গভর্নমেন্ট আসলে এরপরে আপনারা করবেন, আপনি ওইভাবে লিখে দিতেন, তখন আমরা কমিশনে কি বক্তব্য দেবো, কি করবো সেটা হইতো। তা কিন্তু দেন না, এটা তাহলে একটা ধোঁকার সামিল হয়ে যায়। সেজন্য আমরা সরকারকেও স্পষ্ট ভাষায় বার্তা দিতে চাই, আপনারা যদি বলেন যে ধোঁকা দিয়েছেন তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে যাতে আপনাদের বিচার করবে। আর যদি বলেন যে না ধোঁকা দেই নেই, এটা আইনে ছিল বলে আমরা দিয়েছি, তাহলে এখন আবার জুলাই সনদ বাস্তবায়ন করতে এখন আপনাদের সমস্যা কোথায়? তাই না? এখন আরেকটা কথা যেটা পিআর নিয়ে বললেন, আসলে পিআরে যাওয়া সম্ভব, এটা অসম্ভব কিছু না। এবং পিআরের সারা ওয়ার্ল্ডের মধ্যে যারাই গণতন্ত্র প্রতিষ্ঠিত আছে যে সকল রাষ্ট্রে, অধিকাংশ রাষ্ট্রে গুড গভর্নমেন্ট যেখানে আছে সেখানে কিন্তু পিআর আছে, পিআর সিস্টেমে আছে। হ্যাঁ, সেজন্য আমাদের পিআর থাকলে পিআর আছে না, আমি বলি যেসব দেশে আছে সেখানেও পিআর আছে। অনেক উন্নত গণতন্ত্র যেসব দেশে আছে সেখানে পিআর আছে। আমরাও বলতে চাই দেশের মানুষের পিআর আছে, এরকম খারাপ দেশ কোনটা নাম কোন? না, খারাপ দেশও তো আছে, খারাপ দেশও যে নাই তা না, খারাপ দেশও কিছু আছে। কিন্তু এফপিটিভি থেকে কিন্তু আপনার ওয়ার্ল্ডের অধিকাংশ গণতান্ত্রিক দেশ কিন্তু বেরিয়ে আসতেছে। 54% গণতান্ত্রিক দেশে পিআর আছে, তার মানে কি ম্যাক্সিমাম, মানে অধিকাংশ হয়ে গেছে। তো কাজে মানুষ আস্তে আস্তে যাচ্ছে। আমরাও মনে করি এদেশের যেই ফ্যাসিবাদ অতীতে ছিল এবং জনগণের ভোটের যেই অধিকার যে প্রতিষ্ঠিত হয়নি এবং যে বৈষম্য বিরোধী একটি বাংলাদেশ গড়তে হচ্ছে বৈষম্যহীন, তাতে আপনাকে অবশ্যই পিআরে যেতে হবে। মাসুদ ভাই আপনার কাছে আবারও আসবে, এ পর্যায়ে আবার রিপন ভাইয়ের কাছে আসতে চাই যে তিনি বলছিলেন, খুব কয়েকবারই বলছিলেন যে বিএনপি ধোঁকা দিয়েছে, যে রাজনৈতিক না, উনি বিএনপির কথা বলেন, উনি বলছেন সরকার, উনি বিএনপি ধোঁকা দেওয়ার কথা তো উনি বলতেই পারে না। বিএনপি ধোঁকা দেবে কেন? সরকার ধোঁকা দিয়েছে। সরকার ধোঁকা দেয় না, আমি কথাটা বলেছি যদি তারা এখন বলে তারা মানে সরকার সেটা ক্লিয়ার বলছেন যে সরকার ধোঁকা দিয়েছে, উনি সরকার কি বলছেন? আমি বলেছি এজন্য যে তারা যেহেতু বাস্তবায়নের প্রক্রিয়া কয়েকটা বলে দিয়েছে, তা আমরা তো ওখানে টিকমার্ক দিয়েছি। এখন বলতেছেন কেন যে এটা ইলেকটেড গভর্নমেন্ট এসে তারপরে করবে? তাহলে বলতে হবে হয় আপনারা ধোঁকা দিয়েছেন, অথবা আপনারা আইন না জেনে করেছেন, তাই না? রিপন ভাই, ঐকমত্য কমিশন কি আসলে তাদেরকে ধোঁকা দিয়েছে? অনেকগুলো না, এটা উনি বলতে পারেন, এটা আমি তো বলবো না যে তারা ধোঁকা দিয়েছেন। আমি যদি কিন্তু রেখে বলেছি, যদি তারা এটা বলে তাহলে এটা হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, এটা সরকার এবং উনরা বলি, এটা মামলা হচ্ছে বিটুইন সরকার এবং আমাদের মধ্যে নাই। আচ্ছা, যেটা আমি বলছিলাম, এটা সত্য যে বাংলা মানে উনি একটা উইল অফ দ্য পিপল, এটা তো আমরা সবসময় বলি। আমরা বলি, আমার নেতা, আমার পার্টির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবসময় কথা বলতেন, জনগণ হচ্ছেন সকল ক্ষমতার উৎস। এটা উইল অফ দ্য পিপল, জনগণের অভিপ্রায়। জনগণের বাংলা কথা হচ্ছে জনগণের অভিপ্রায়। জনগণের অভিপ্রায়ে সরকার আসে, জনগণের অভিপ্রায়ের ফলে নির্বাচিত সংসদ সদস্য ইত্যাদিতে, ইন দ্য নেম অফ জনগণ। সবকিছু ইন দ্য নেম অফ জনগণ হয়। আসলে জনগণ ওই ছোটো জগন্নাথেই বসে থাকেন। এই দেশের জনগণের ভাগ্যের পরিবর্তে এই দেশের ওই উইল অফ দ্য পিপলের নামে মুষ্টিম কিছু লুটেরা, বাটপার, চোর, বদমাস, মসলি, তারা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় বসেছিল, এগুলোর রাষ্ট্রকে লুণ্ঠন করেছে, সমাজটাকে নষ্ট করেছে এরা, পালায় এরা ইত্যাদি, ওই উইল অফ দ্য পিপলের নামে। আসলে উইল অফ দ্য পিপলকে অ্যাবিউজ করে এরা। উনি ঠিকই বলেছেন যে উনি প্রশ্ন করেছেন যে সরকার সংবিধানের দোহাই দিয়েছে, সরকার কীভাবে? ইয়েস, এই সরকারও সংবিধান মোতাবেক সরকার। আমি বলেছি যে আমি একজন মানে প্র্যাকটিসিং উকিল বা আইনজীবী নই, আইনের লোক নই, কিন্তু আমি আইন পড়া লোক, আইন মানে ছাত্র একজন, পড়ার চেষ্টা করি, অধ্যয়নের তো শেষ নাই। এ সরকার ভেরি মাচ সাংবিধানিক সরকার, একেবারেই সাংবিধানিক সরকার। সেটা হচ্ছে
সংবিধানের 106 ধারা অনুযায়ী 106 সংবিধানের 106 অনুযায়ী এই সরকার প্রতিষ্ঠিত। সংবিধানের মধ্যে দেখবেন অনেকগুলো, আপনি নিশ্চয়ই জানেন, হুজুরও জানেন, ইংরেজিতে অনেক, বাংলা লেখা থেকে যেহেতু 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 ক্লজগুলো ইংরেজিতে লিখতে হোয়ারেজ 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 প্রধানমন্ত্রী পালিয়েছেন, হোয়ারেজ মন্ত্রিসভা লোকজন পালিয়েছে, হোয়ারেজ পার্লামেন্টের মেম্বার পালিয়েছে, হোয়ারেজ বাইতুল মোকাররমের খতিব পালিয়েছে, হোয়ারেজ চেয়ারম্যান পালিয়েছে, মানে হোয়ারেজ লুটেরা ব্যবসায়ী পালিয়েছে, সালমান পালিয়েছে, সব হোয়ারেজ হোয়ারেজ, কথার কথা। যদিও সালমান মানে সংবিধানের অংশ না, আবার কথিত এমপি হিসেবে সংবিধানেরও অংশ। আচ্ছা, এমনি ধরনের পরিস্থিতিতে নিশ্চয়ই আপনার খেয়াল আছে 2024 সালের 5ই অগাস্ট আমাদের সেনাপতি চিফ অফ আর্মি স্টাফ যখন রাজনৈতিক দলগুলোকে ডাকলেন, নিশ্চয়ই খেয়াল আছে? জি জি। এটা তো রাষ্ট্রপতি ডাকেননি, কে ডেকেছিলেন? সেনাপ্রধান ডেকেছিলেন। আপনার নিশ্চয়ই খেয়াল আছে, আপনি এখন মানে টেলিভিশনের ফুটেজ দেখেন, আমাদের মানে সেনাপ্রধান উল্লেখ করেছিলেন, আমরা দায়িত্ব নিয়েছি। এই দায়িত্ব কিসের? রাষ্ট্রের, সরকারের। দেশে 5 তারিখ থেকে কোনো সরকার ছিল না, 6 তারিখে সরকার ছিল না, 7 তারিখে সরকার ছিল না, 8 তারিখে মাগরিব পর্যন্ত সরকার ছিল না। এশার পরেও, এশার তখনকার যে সময়, সেই সময় অনুযায়ী তখনও সরকার ছিল না, মানে এশা নামাজের সময় সরকার ছিল না। সরকার গঠন হইতে হইতে প্রায় 9:30 10টা পর্যন্ত। ওনারাও বঙ্গভবনে ছিলেন, আমরাও এই অধম আমিও ছিলাম, দেখলাম তো। আচ্ছা, এখন এই যে সেনাপতি বললেন যে আমরা দায়িত্ব নিয়েছি, এই দায়িত্ব কি টেক ওভার করেছেন? সরকার গঠন করেছেন না, এটা একটা দায়িত্ব। নিঃসন্দেহে তিনি দায়িত্ব নিয়েছেন কি, এই যে জাতিকে ফ্যাসাদ মুক্ত করার, একটা স্বৈরাচার, একটা তথাকথিত প্রধানমন্ত্রী, একটা তথাকথিত সরকার, আমি সব তথাকথিত বলতেছি, এই কারণে তথাকথিত বলতেছি বিকজ পাস্ট গভর্নমেন্টস বলেছি আমি। 24-এর কথিত নির্বাচনের মাধ্যমে যে সরকারটি গঠিত হয়েছিল 7ই জানুয়ারিতে, দ্যাট গভর্নমেন্ট ওয়াজ আনইলেক্টেড। 18 সালে যে গভর্নমেন্ট দিনের ভোট রাতে করেছে, দ্যাট ওয়াজ অলসো আনইলেক্টেড। 14 সালে ভোটারবিহীন যে নির্বাচন হয়েছিল, দ্যাট ওয়াজ অলসো আনইলেক্টেড। মানে 3টা তো শপথ হয়েছিল, তো 3টা শপথের মধ্যে 3টা তো সরকার গঠন করেছিল। এই যে ভুয়া নির্বাচনের মাধ্যমে যে সরকারগুলো গঠিত হয়েছিল, যে এমপিরা নির্বাচিত হয়েছিল, সেখানে 3টি ভুয়া সংসদ প্রতিষ্ঠিত হয়েছিল, 3টি ভুয়া সরকার শপথ নিয়েছিল। 3টি নির্বাচনের মাধ্যমে কমপক্ষে 2 জন রাষ্ট্রপতি, যেহেতু প্রধানমন্ত্রী মানে ভুয়া, যেহেতু পার্লামেন্ট ফেক, অপোজিশনটা যাদের নিষিদ্ধ দাবি জানাচ্ছেন, যারা জাতীয় পার্টি ইন পার্লামেন্ট অ্যাট দ্যাট টাইম, তারা ছিল ফেক অপোজিশন। তো সুতরাং একটা ফেক এনভায়রনমেন্টের মধ্য দিয়ে, ফেক মেম্বার্সদের দিয়ে ভোটে যদি রাষ্ট্রপতি নির্বাচিত হন, তিনিও বৈধ রাষ্ট্রপতি হওয়ার কথা না। এটা সব আইনি যুক্তি, হোয়ারেজ যেহেতু নাকি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনার এইটা তো, দিস ইজ এ ক্রাইসিস, মাইন্ড ইট, দিস ইজ এ ক্রাইসিস, উই আর ইন এ ক্রাইসিস। এই জাতি, এটা খুব সহজ কথা না, আমি কথাটা বলছি, কিন্তু আমি কথাটা বলতে কিন্তু আমার বুক কাঁপছেও, কারণ প্রকৃতপক্ষেই আমরা একটা কঠিন সংকটের মধ্যে আছে। এটা আমরা অনেকেই হয়তো অনুভব করতে পারছি না, উপলব্ধি করতে পারছি না। বেশি সংবিধান নিয়ে টানাটানি নাড়াচাড়া করা ঠিকও হবে না। আমরা কঠিন একটা সুতোর মধ্যে দিয়ে হাঁটছি, একটা পাতলা সুতোর মধ্যে দিয়ে হাঁটছি। আমাদের একটা নির্বাচিত সরকার, পারলে আজকে, বিষয়টা হচ্ছে এরকম, আর্জেন্সির কথাটা বলতে চাচ্ছি। পৃথিবীর যে সমস্ত দেশগুলোতে আপনার গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থান তো উন্নত গণতান্ত্রিক দেশে হয় না। গণ অভ্যুত্থান সাধারণত বাংলাদেশের মতো অকার্যকর গণতন্ত্র রাষ্ট্রটা অকার্যকর হয়ে যখন পড়তে থাকে, তখন মানুষ ক্ষুব্ধ হয়ে যায়, রাস্তায় নেমে আসে, সরকারকে লাথি মেরে বের করে দেয়, সোজা কথা। তো সেই সব দেশগুলোর মধ্যে, যখন যেসব দেশে দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার রিপ্লেসড হয়, সেই দেশগুলো বেঁচে যায় মোটামুটি। আর যেই দেশগুলো এই পিআর, সিআর, ডিআর মানে হরিণ হইতে পারে, ডিআর মানে প্রিয় হইতে পারে, ডিআর সংক্ষেপে ডাক্তার হইতে পারে, ইত্যাদি ইত্যাদি, এত 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 নোক্তা, এত অনুচ্ছেদ, এত কিছু নিয়ে যেসব দেশ বেশি টানা পেঁচাল করে, সেই দেশগুলো লং টার্মে ক্রাইসিসের মধ্যে চলে যায়।
প্রফেসর আলী রিয়াজ উনি তো একজন রাষ্ট্রবিজ্ঞানী আমাদের দেশের মানুষ। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের অগ্রজ, উনি ছাত্রনেতা ছিলেন, ডাকসু সাহিত্য সম্পাদক ছিলেন নির্বাচিত। তা আলী রিয়াজ ভাই একটা স্টেটমেন্ট করছেন, এই কথাগুলো উনি আমার অগ্রজ, উনি ইলিনয় স্টেট ইউনিভার্সিটিতে পড়ান, আমি তো ওই ইউনিভার্সিটিতে পড়াই না, কিন্তু আমি বহুত আগে থেকে বলে আসছি যে আমাদের ন্যাশনাল সিকিউরিটি উইল বি এন্ডেঞ্জার্ড যদি আমরা দ্রুত নির্বাচন আয়োজন করতে না পারি। এই কথাটি তিনি বলেছেন ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না হলে জাতীয় নিরাপত্তা সংকট দেখা দেবে। তিনি বারবারই বলছেন, কয়েকদিন আগে বলেছেন। মোহাম্মদ ইউনূসও ইঙ্গিত দিচ্ছেন, অনেকেই বুদ্ধিমানের ইঙ্গিত দিচ্ছেন। এখন আমার বক্তব্য হচ্ছে অন্য জায়গাগুলোতে, সেইটা হচ্ছে যে আমরা এই বিষয়গুলির মধ্যে যদি আমরা বিতর্কের মধ্যে থাকি, আজকে প্রফেসর মোহাম্মদ ইউনূস আজকে না গতকালকেই বলেছেন যে একটা জায়গায় সমাধানে আসতে হবে, এটা না হলে ওটা হবে না, ওটা না হলে এটা হবে না, শেষ পর্যন্ত কি হবে। আমি একটা ছোট্ট গল্প বলতে চাই, ছোট্ট সংক্ষেপে ছোট গল্পটা আপনার দর্শকও খুব মজা পাবে। জি অবশ্যই। একজন কৃষক, তিনি একটা গরু পালেন, তো গরুতে দুধ দেয়। দুধ দেওয়ার পরে তো কৃষক বললেন যে দুধ খাওয়া দরকার নাই, শর্টটাও খাওয়া দরকার নেই, এটা দিয়ে জ্বালায় জ্বলে একটু ঘি বানাও। তো ঘি বানাচ্ছে তার বউ, তো কট্টু ঘি হবে, ধরেন এক বাটি ঘি হচ্ছে। তো উনি একটা যে সিরকা বলে গ্রামে দেখবেন যে দড়ির মতো নিয়ে দিয়া একটা মাটির পাত্র বা কোনো পাত্রে ঝুলে রাখি, কি বলো এটাকে হুজুর? শিকার মধ্যে ঝুলে রাখা বলে। তো উনি একটা চেয়ারের মধ্যে বসে, কৃষক মানুষ, একটা গরু পালন করে আসছেন, উনি লাঠি নিয়ে বসে আছেন। উনি কল্পনা করছেন যে এই যে দই মানে ঘি হচ্ছে, এই ঘিটা বিক্রি করে উনি আরো 2টা গরু কিনতেছেন, ওখানে দুধ দিচ্ছে, ওটা ঘি হচ্ছে, দুধ দিচ্ছে, মানে সংক্ষেপ করার জন্য হতে হতে এত ঘি হয়ে গেছে, কোটি 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 টাকার ঘি হয়ে গেছে, মানে 100,000 কোটি টাকার ঘি হয়ে গেছে। এবং এই ঘি দিয়ে উনি পুরো রাজ্যটা কিনে ফেলেছেন। কেনার পরে উনি এই রাজ্যের জমিদার হয়ে গেছেন, নবাব হয়ে গেছেন, মানে রাজা হয়ে গেছেন। চিন্তা করতেছেন, তারপর চিন্তা করলেন যে এখন তো আমি রাজা হয়ে গেছি, রাজা হওয়ার পর এখন ওনার বউকে তো উনি রানী চিন্তা করবেন। তা রানী এসে বলবেন যে ভাত খাইতে আসেন, ভাত দিছি, ভাত খাইতে আসেন। তখন উনি তো নিজেকে নবাব ভাবতেছে। উনি বললেন, তখন যখন আমার বউ বলবে যে ভাত খাইতে আসেন, তখন আমি বলবো নেই খায়েঙ্গে। তো নেই খায়েঙ্গে বলে লাঠিটা উঁচা করছে, উঁচা করে দেখছে নেই খায়েঙ্গে। ওই শিকার যে হাড়িতে এক চামচ বা 2 চামচ ঘি জমছিল, ওইটা ফোটায় পরে মাটির বিষের মধ্যে, উনি খুলনার অঞ্চলে ছিলেন, ওই জায়গায় ওই দেশের মানুষ বারান্দাকে বলে হাতনে, নাকি হাতনে মানে হচ্ছে মানে বারান্দা না? আমার বাড়িতে খুলনা। আপনার বাড়ি খুলনা? আচ্ছা, আমি ওখানে ওই অঞ্চলে পড়াশোনা করতাম। তো ফলে ওই হাতের মধ্যে ঘির যেটুক ছিল ওটুক পড়ে গেছে। আমাদের কথা হলো, আমি যে কথাটা মানে ইন ব্রিফ যে কথাটা বলতে, কনক্লুশনে যে কথাটা বলতে চাই, সেটা হচ্ছে কি যে আমাদের হোয়াট এভার, আমাদেরকে একটা ঐকমত্যে আসতেই হবে এই দেশটাকে নিয়ে, এই গণতন্ত্রকে নিয়ে, এই রাষ্ট্রের নিরাপত্তা। আমার পাশে ইন্ডিয়ার মতো একটা দেশ, পাশে স্বৈরাচারটা পালায় আছে, ওর কাছে লক্ষ লক্ষ ভাইয়া লক্ষ লক্ষ কোটি টাকা। কয়েকদিন আগে নিউজে এস আলমের মতো লোকদের সাথে মিটিং করছে, নির্বাচনটা বানচাল করার ষড়যন্ত্র করছে, এবং মাঝে মধ্যে বলে টুপ করে ঢুকে পড়বো, নানান ধরনের ক্যাচাল ম্যাচাল করতে চাচ্ছে। আল্লাহর ওয়াস্তে, আমি তো আর ভাই পার্টির প্রধান নই, আপনারা মানে যান, কি বলে ঐক্যমতের কমিশনে যান, ঐক্যমতের কমিশনে যান, যাইয়া আল্লাহর ওয়াস্তে যত দ্রুত পারেন একটু একমত হন। একমত মানে হচ্ছে যতটুকু পয়েন্টে একমত হন সেইগুলোকে মেনে নিয়ে সেটা ইনকর্পোরেট করেন, একটা নির্বাচিত সরকার আসেন, সেই সরকারকে পছন্দ না করলে আপনি ক্ষমতায় যান, কিন্তু উইল অফ দ্য পিপল। জি, আমরা সেই জায়গায় চলে এসেছি, আমাকে শেষ করতে হবে রিপন ভাই। সত্যি দেশটা বিপদের মধ্যে পড়ে যাবে। জি, আমাকে শেষ করতে হবে রিপন ভাই। আমি সবাই বিপন্ন হয়ে যাব, আমরা কেউ নিরাপদে থাকবো না। 1 মিনিটে আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে যুগপৎ আন্দোলনের সঙ্গে কি এনসিপি থাকছে কিনা, এবং আপনারা আসলে শেষ পর্যন্ত আপনাদের যেই দাবিগুলো দিয়েছেন সেই দাবিগুলো আদায়ের যদি আপনাদের না মান হয় তখন আপনারা কি করবেন? একেবারে সংক্ষেপে। আমরা আসলে যে দাবিগুলি দিয়েছি, ভাইও যেটা বললেন, আসলে আমরাও চাই ফেব্রুয়ারিতে না, যদি আগে হয় তাতেও আমাদের দ্বিমত নাই, কিন্তু শুধু একটা নির্বাচনটা হলেই যে হবে তা না, নির্বাচনটা তো ক্রেডিবল হইতে হবে, যথাযথ হতে হবে। এখন সেটা করার জন্য আমাদের যে শর্তগুলো, সেই শর্তগুলো আমরা দেখছি। সরকার লেভেল প্লেইং ফিল্ড বলেন,
এরপরে অন্যান্য যে সকল এর সাথে আনুষঙ্গিক বিষয়গুলো বলেন সেগুলি সরকার তার ধারে কাছেও এখনো যেতে পারেনি। এবং শুধু আমরা ঐক্যমত্যে গিয়ে কিছু সিগনেচার করে আসলাম, তাতেই তো আমাদের সমাধানটা হয়ে যাচ্ছে। আবার যদি একটা ফেসিবাদ কায়েম হয়, আবার যদি কিছু তৈরি হয়, আমরা চাচ্ছি সেটাকে চিরতরে পথটা রুদ্ধ করতে। তো সেজন্য আমরা আশা করি যে সকল দলও আমরা সেজন্য দাবি করে যাচ্ছি, পিআরটা হলে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে, ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে। আর আমরা এটাও ঠিক যে আমরা চাই দ্রুত নির্বাচন, কিন্তু আমাদেরকে ফ্যাসিস্টের জুজুর ভয় দেখিয়ে এই কথা বলে বলে দ্রুত নির্বাচন একটা করে কোন রকমে কাউকে সিটে বসিয়ে দেওয়া, আপনারা বলছেন যে দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়ার কথা কঠোর বলেছেন। কর্মসূচি দেবে সেটি কতটা কঠোর কর্মসূচি দিবেন সেটা হয়তো সামনে হ্যাঁ, সেটা সময় বলবে। কার বিরুদ্ধে? না, এটা কারো বিরুদ্ধে না, সময় বলে দিবেন। আন্দোলন তো কারোর বিরুদ্ধে হইতে হয়। আমাদের দাবির পক্ষে, বিরুদ্ধে না, দাবির কিন্তু পক্ষে। তার কারোর বিরুদ্ধে তো আমাদের হয়। কারোর বিরুদ্ধে না, আরেকটি আমাদের প্রশ্ন দাবির ছিল যে পক্ষে। এনসিপি কি এই যুগপৎ আন্দোলনের সঙ্গে থাকছে কিনা? এটা আমরা আশা করছি যে আরো অনেকেই থাকবেন, কে থাকবেন কে থাকবে না এটা দ্রুতই আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। জি, আমাকে শেষ করতে হচ্ছে এখানে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানে শেষ করছি। কাল আবার দেখা হবে রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গে থাকুন।